গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি আবু বকর সিদ্দিকের উপন্যাস জল রাক্ষস। আজ পড়ছি এর ৩য় পর্ব। জরিনকে নিয়ে চোখ কান বুজে ক্যাম্পের দিকে পা বাড়াল গঞ্জর আলী। আজ বুঝি সরকারের মেলা বসাবে, বুঝি ভোজও দেবে, কাঙালি ভোজ। দেয় না, রোজই নাকি দেয়। আরও জোরে উঠে আরও কাছে এগিয়ে আসে মানুষের কান্না। হাঁটতে হাঁটতে বাম বুকে হাত পেতে গঞ্জর আলী ধিম 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 জীবনের নিশ্চয়তা নেয়, আবার ধমক লাগায়। হে জরি, কন শুনতেছি। সাহেব গো ঠাই রিলিফ চাবি, আমি চাইলি দেবে না নে। যে ওরা এসে পড়ে যেন শ্রাদ্ধের আয়োজন, তবে ঝুপড়ির বড়াগুলোর জন্যে তো নয়, ক্যাম্পের শরণার্থীরা খাবে। তবু বেশ পছন্দ হয়ে যায় একসঙ্গে এত বেশি এত রকম লোকের দাপাদাপি। কিরকম রফরফে সব স্বাস্থ্য আর চেহারা, কি ভীষণ তেজে বেঁচে আছে। গঞ্জর আলী ৫ আঙুলে ৫ বার ফাঁক করে দড়ির মধ্যে বাতাস চলাচলের পথ করে দেয়। জরিন বলে, কম্বল যদি দে তোরে আস, আর একখান পেন্দন কাপড় দেবে না কি কন? সারি সারি ট্রাকে রিলিফের পাহাড়, মোষের মতো কালো চাকা, কাদা মাখা, যেন যুদ্ধ থেকে খেটে খুটে এসে জিরিয়ে নিচ্ছে। দুদিনের উপসী মানুষ দুটো খালি পেটে ঘুরপাক খেয়ে বেড়ায় আন্তাউরি। বুঝতে পারে না কোথায় কার কাছে যেতে হবে। কে নিয়ে বসে আছে দুধ, রুটি, ভাত, মাছের ঝোল, গম, টিন ভর্তি বিস্কুট। এটুকু ভরসা শুধু কিছু না কিছু জুটবেই এসে যখন পড়েছে। দক্ষিণের মাঠে শরণার্থী শিবির, ওখানে চড়া কপালেরা থাকে। তারাও গরিব, তবু এই মুহূর্তে একটু আলাদা উঁচু জাত বটে। গলায় ক্যামেরা, চোখে কালো চশমা, ঘাড়ে কটাসে বাবরি থুতুর পাশে গোফের ডগা। এই চেহারার কিছু লোক জোর কদম ছোটাছুটি করে বেড়াচ্ছে। একদল রাইফেল নামানো পুলিশ, আর তাদের গন্ডাখানেক অফিসার, বেলঠাসা ভুড়ি, কারো বা পায়ে গাম্বুর, ফাঁক ফোকরে ছড়ানো সাদা ফেস টুপি। আর এক ঝাঁক বেউসি মেয়ে লোক, চুলে আলপেট কাটা, কপালে মস্ত লাল ফোঁটা, চোখে কাজল, মজবুত শরীর, আগাগোড়া কালো চামড়ায় মোড়া। এরাও শরণার্থী, তবে স্বাস্থ্যবতী। পানের চিবি আর হাসির ছুরিতে ঝিলিক মেরে মেরে উঠছে। মাঠের পশ্চিম দিকে গেরুয়া শামিয়ানা পড়েছে। নিচে গাড়ি গাড়ি বালি ঢেকে কাদা মারার ব্যবস্থা করা হয়েছে। লাল শালু ঘেরা বক্তৃতা মঞ্চ দাঁড়িয়ে, মাইকের বেটে লোকটা ডান্ডার মাথায় মুখ নিয়ে এখনো পরক চালিয়ে যাচ্ছে। কয়েকশো চেয়ার পাতানো সামনে। মঞ্চের উপর প্রায় প্রৌঢ় ফর্সা লম্বা এক সাহেব ঘুরে বেড়াচ্ছে। পেছনে আরেকজন, লম্বা তবে শুকনো, ব্যাকা, সুমূল ছোকা। প্রথমজন জেলা মালিক, পরের জন সিও ডেভ। আগের লোকটি কুইক মার্চের কায়দায় হেঁটে হেঁটে পাটাতনের সহ্য ক্ষমতা মেপে দেখছে। পেছনের ঢ্যাঙা মূর্তি নকল কদমে সহযোগিতা দিচ্ছে। জেলা মালিকের দুবার ওকের পিছনে তাকে ৪ বার ইয়েসার করতে হয়। নিচে নামতে নামতে কিছু সংক্ষিপ্ত কথা বিনিময় হয় তাদের মধ্যে। উনি অ্যারাইভ করেছেন রাউন্ড অ্যাবাউট 4 PM। এখনও ঘণ্টা ৩ সময় হাতে আছে। ইয়েস স্যার। কাগজপত্র সব রেডি করে রেখেছেন তো? ইয়েস স্যার। হিসেবটা আরেকবার দেখে নেবেন? ইয়েস স্যার। ওসি, চেয়ারম্যান, রিলিফ অফিসার প্রত্যেকে আলাদা আলাদা ব্রিফ করবেন। কাল রাতেই সব পার্সোনালি মিট করেছি স্যার। যত পারেন টিপসই দিয়ে রাখবেন। আমার বলার দরকার করে না যদিও। ইয়েস স্যার, রাইট স্যার। ও, ইটস টু মাচ। সরি স্যার, চেয়ারম্যান কামিং। ফুল প্যান্ট, তার উপরে নকশি করা গলাবন্ধ পাঞ্জাবি, তার উপরে ঘুম ঢুলু ঢুলু বাঘের মতো নিরীহ ভয়ঙ্কর মুখ, তার উপরে ফেস টুপি। চেয়ারম্যান দরবারি কায়দায় হাত মেলে দিয়ে বলল, 2টো বাজে, লাঞ্চে আসুন স্যার। জেলা মালিক ঘুরি ঘুরিয়ে মাথা ঝাঁকায়। হাই টাইম, চলুন, আপনারাও চলুন। একটা বিশেষ তাঁবুর গেটে সবাইকে অভ্যর্থনা জানায় রিলিফ অফিসার, সেই সঙ্গে এক জটলা জ্যান্ত কঙ্কাল, যাদের চোখে মুখে হানাদার বন্যার আতঙ্কের স্থায়ী ছাপ। হাত বাড়ালে লিকলিকে আঙুলের ফাঁক দিয়ে শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে পৃথিবীর দেহ দেখা হয়ে যায়। তাদের দেখা দেখি গঞ্জর আলী ও জরিনের হাতও সামনে উঠে হন্যে হয়ে খাড়া ডাল ঝুলতে থাকে, তারপর রয়ে রয়ে নেমে গুটিয়ে আসে। অনেকক্ষণ পর গঞ্জর আলী ঠেলা দেয় জরিনকে। হে জরি, কন কেন? তুই যা, মধ্যে সেন্দে যা, গন্ধ পাস, সয়েবরা খাতিছে। জরিন ঘাড়ে মোচড় দেয়, ভয়ে কেঁপে ওঠে, বলে,
আপনিও সাথে আসেন তয়, গা কাঁপে যেন। গঞ্জরালি ফিসফিস করে গর্জায়, তোর ছাতা আয়, আমি গেলি দেবে না হাত দিও, যা শোনা। ঠেলা খেয়ে জরিন পর্দার ওপাশে সেধিয়ে যায়। সেখানে বেহেশতর পাট বসেছে। ন্যাশনাল প্যানাসোনিকে রুনালাইলা ঘুরছে। টেবিলে শিউলি ফুলের মতো সাদা লাল পোলাও, হলুদ সাদা দইয়ের স্বরে নীলমাছি। টেবিলের তলায় পা তাল ঠুকছে, আর ভেতরটা ভেজা তাঁবুর বোটকা গন্ধ। নতুন শাড়ি পরা একটা মর্দামার্কা শেরেল মেছেলে পরিবেশনে ব্যস্ত। জরিনকে দেখে মাদি কুকুরের মতো খেকিয়ে ওঠে। জেলা মালিক মোরগের রান থেকে দাঁত তুলে নেয়, কামড় উজ্জ রেখে রিলিফ অফিসারকে কিছু নির্দেশ দেয়। রিলিফ অফিসার খাওয়া থামিয়ে দেয়, হাত মুখ ধুয়ে মুছে জরিনের দিকে তাকায়, দাঁতে দাঁত ঘষে বলে, এসো আমার সঙ্গে। জরিন তার পিছু পিছু বেরিয়ে আসে। গঞ্জরালি দেখে অবাক হল, চমৎকৃত হল, কিন্তু অচেনা হয়ে রইল নিখুঁত কায়দায়। একটা সবুজ ওঠা তাঁবুর মধ্যে গিয়ে ঢুকল দুজনে। বাইরে গার্ড দাঁড়িয়ে, ভেতরে থুপথাপ স্তূপ জমে আছে। দুধের টিন, গমের বস্তা, ভুট্টার বিচি, কাপড়ের গাইড, ওষুধপত্তর, বিস্কুট, হরলিক্স, ফেরেক্স, বাটার অয়েল। জরিনের চোখে এ বুঝি বেহেশতের পাহাড়। আর রিলিফ অফিসার পদের গোলগাল ভোরের লোকটার চোখের সামনে একজোড়া টিলা। দুজোড়া চোখই খিদের আগুনে জ্বলে। একসময় টের পায় জরিন, লোকটার দু চোখ তার বুকের উপর দিয়ে কেঁচোর মতো বিড়বিড় করে হেঁটে বেড়াচ্ছে। অসম্ভব সরু ক্যানক্যানে গলায় কথা বলতে থাকে সে। রাতে আসিস, হ্যাঁ? এখন কিছু দিলে বাইরে এত ভিখিরি, সবাই ছিঁড়ে খাবে। কিরে, তাই তো? জরিন কাঁদতে গিয়েও সামলে নেয়, কোনো মতে বলে, সাহেব একটু খাবার দেন, আর বাঁচি নে। বুড়ে লোকটা হঠাৎ ঠান্ডা চোখে তার শরীর দেখে, অনেকক্ষণ ধরে। চামড়া, মাংস, রক্ত গিলতে গিলতে এখন হাড়ে এসে ঠেকেছে। হঠাৎ ঝপ করে খাতা টেনে বের করে, থুতু মাখা আঙুলে পাতা উল্টে উল্টে এক জায়গায় এসে বলে, নে টিপসই দে, এই নে কালি, আঙুলে লাগা, পড়িস নে, নে আমি দিয়ে দিচ্ছি। লোকটা সত্যি দয়াবান। জরিনের বুড়ো আঙুলের কালি মাখিয়ে সাদা কাগজের উপর চাপ দিয়ে ঠেসে ধরে, তারপর আচমকা হাতখানা যদ্দূর পারে জোরে ছুঁড়ে মারে। ক্যান ক্যান করে চেঁচিয়ে ওঠে, কি গন্ধ রে খোদা! রাত্রিরে সাফা হয়ে আসিস কেমন, তাই না? গম দেব, পামরুটি দেব, গুরুদুধ দেব, কেমন আসবি তো? বাইরে ওদিকে এক বাচাল বুড়োর পাল্লায় পড়েছে গঞ্জরালি। এসে ইদু মুন্সি। কেউ কাউকে চিনতে পারেনি। গঞ্জরালির যেটুকু বা সন্দেহ ছিল, গালের গন্ধ ঠিক চিনিয়ে দিয়েছে। এই যে রিলিফ দেও না, এই রিলিফ হলো গে সনে ভর। মানে কথা, সরকার দেয় ডান হাতে, সরকার খায় বাম হাতে। মানে কথা, রাত্রিরে আসো না, এলাহি কাণ্ড। বোঝাই ট্রাক আসবে, দরাদরি বিক্রি হবে, বোঝাই ট্রাক সদরে যাবে। ফি বছর বন্যা নামবে, ঝড় নামবে, গজব নামবে, ফি বছর কম্বল বেচে বড় লোক। আজ ক্যাডা আসবে কদিনই? হ্যাঁ, পানি মন্ত্রী। আর পারে না গঞ্জরালি, এবারে মুখ খোলে, পানির আবার মন্ত্রী, সেটা কেমন তর? বুড়ো রসিয়ে রসিয়ে বলে, পানি মন্ত্রী মানে কথা, পানির মধ্যে থাকেন যিনি মন্ত্রী, বুঝছ? পানিতেও তো কত কাজ, বাড়াও কমাও, শেষও মাপো, কম নাকি? জিভের ডগা বের করে ন্যাড়া মাথা দোলাতে দোলাতে ইদু মুন্সি অক্লেশে বকে যায়, মন্ত্রী সাহেব আসুক, আসলি পরে আজ কাঙালি ভোজ। মানে কথা, বাতাসে বাস পাও না? আমি তো পাতিছি, আস্ত আস্ত আলু পেঁয়াজ দিয়ে খেসুরি পাক হতিছে। কি মিয়া, পাউটের? বুড়ো নাক ঠোঁট সুচল্য করে বাতাস শোকে, টানা নিঃশ্বাস বুকের ফুসফুসে টেনে নিয়ে বলে, কি ঘেরান, আহ! খানিক আগে জরিন ফিরে এসে গঞ্জরালির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। গঞ্জরালি তার খালি হাত দেখে সুদ হল। কি হলো, দেল না কিছু? জরিন ভাঙা গলায় বলে, দেবে, পরে জাতি করল। এবারে জরিনের দিকে নজর যায় বুড়ো। দুই ভ্রুতে ভীষণ বিরক্তির ভাঁজ ফেলে। দূর দূর করে একরাশ থুতু ফেলে কাদায়। হঠাৎ চোখ গোল্লা করে তাকায়, খেপা গলায় চেঁচিয়ে ওঠে, কি খেসুরি খাবা? কি মতলব? ক্যাম্পের লোক তোমরা? মানে কথা, টিকিট আছে তোমাগো? নেই? দুটো অভুক্ত প্রাণী হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। বুড়োর ন্যাড়া মাথা ভীষণ তোলপাড় করে ঊর্ধ্বে ওঠে। শেষটায় পুলিশের ভয় দেখানোতেই স্বামী স্ত্রী দুজনে মুন্সিকে ফেলে রেখে ক্যাম্পের সীমানা সোজা সড়কে উঠে আসে।
ওরা ঝুপড়িতে ফিরে এসে আবিষ্কার করল সেই মরা কুচেটার পাত্তা নেই, মানুষে বা কুত্তায় সরিয়ে নিয়ে গেছে। গঞ্জরালি শুয়ে পড়ে, কাঁধের ও হাতের ফুলো জায়গায় বাম হাত বুলোতে বুলোতে জরিনকে ডাকে, চট খান দিদিনি গায়ে দি। জরিন গায়ে চট ঢেকে দিতে দিতে বলে, ইস, এত জ্বর, আপনি গেলেন কেন? ঠিক এই সময়ে বড় বড় ফোঁটায় অসভ্যের মতো চড়বড় শব্দে বৃষ্টি পড়তে শুরু করে, আর বাইরে পানির গর্জন একটানা, মাথা ভাঙা খেপা জাহাজের মতো। পৃথিবীর মাটি যেখানে যেটুকু সব বুঝি ভেঙে চড়ে ভাসিয়ে নিয়ে চলেছে। আরও নতুন কলা পাতার দরকার। জ্বরের উপর পানি পড়লে সে আগুন নেভানোর সাধ্যে কুলোবে না। ছুরি নিয়ে বাইরে চলে আসে জরিন, কিন্তু সেখানে ঠোঁটের ডগায় মানুষের জন্ম মৃত্যু নিয়ে আরও নিষ্ঠুর আনন্দে লোফালুফি করছে কালো নদী। কাদা পানি ঝাঁপিয়ে সেদিকে ছুটে যেতে হয় জরিনকে। একটা ঝড়ে উপড়ানো মাদার গাছ মাটিতে লুটিয়ে আছে, মাথাটুকু নদীর উপরে ঝুলে। একটা খোলা ডিঙি নৌকো তার ডালপালার ফাঁকে আটকে ঠোকো কানার মতো শুধু এলোপাথারি বাড়ি খাচ্ছে। পানির ঘূর্ণিতে হাল আর গুলোই বারবার দিক পাল্টাচ্ছে। হালের দিকে এক হতবাগা জোয়ান চাষি গাছের ডালে বুক ঠেসে নৌকো বাঁচানোর চেষ্টা করছে। তার দুকাথের পেশি ফেটে যেতে না পেরে পেঁচে পেঁচে থির থির করে কাঁপছে। আর আর নৌকোর খোলে যে দুর্ঘটনার রোগ মানতে চাইছে না কিছুতে, তার চেহারা দেখে প্রথমে আতঙ্কের চিৎকার তোলে জরিন। তারপর কাদা পানি হড়কে ছুটে যায় ডিঙির দিকে। টুকটুকে ফর্সা চাষিবো নৌকোরগুলোতে পেট বাঁধিয়ে উবু হয়ে ঝুলছে। ঝুলছে নয়, দুহাতে সামনের গুঁড়োর কাঠ চেপে ধরে দুপায়ে খোলে ঠেকনা বাঁধিয়ে নিরুপায় বেপরোয়া মেয়েটা মানুষ বিয়োচ্ছে। মনে হয় প্রথম। জরিন যখন ডিঙিতে লাফিয়ে উঠল তখন মাথা বেরিয়ে এসেছে, খোলে রক্তমাখা পানির তোলপাড়। জরিন তার মধ্যে জাবড়ি দিয়ে বসে পড়ে। বৃষ্টির ধারানি কমে এসেছে, কিন্তু বাতাসের ভীষণ ঝাপটে মাথার উপর গাংচিল কেঁদে কেঁদে ডিগবাজি খাচ্ছে। বউটার বেগুনি শাড়ির অর্ধেকটা আকাশে ফুরফুর করছে। কলার মোচার মতো নৌকাটুকু উড়ে যেত, কিন্তু বাদারের ডালে দড়ির গিরে এঁটে দেয়া সম্ভব হয়েছে ততক্ষণে। চাষার হাতে তখনও মাদারের মাথা। পড়ল জরিনের দুহাতে শের চারেক কাঁচা মাংস ঝুপ করে খসে। থলথলে গরম ছোঁয়ায় আকাশের দিকে কৃতজ্ঞতার চোখ মেলে তাকাতে হয় তাকে। সেখানে মেঘের বিশাল কালো মুখ, বিশ্রী বদ চোখ। তখন নিজের ভুল বুঝতে পারে বটে। চোখ নামিয়ে দেখে তার হাতের তালুতে জীবন নয়, মৃত্যু। উষ্ণতা মাংসের নয়, রক্তের। যেমন করে কলা পাতার গোড়া কাটার কথা, তারও চেয়ে বোলাম করে নাড়ি কেটে দেয় ছুরি দিয়ে। হতভম্ব চাষা চোখ গোল্লা করে তাকিয়ে আছে। তার পায়ের ধাক্কায় হুকো গড়িয়ে পড়েছে মেটে বাসনের গায়ে। এক বাসন চিরে বৃষ্টিতে ভিজে ফুলে বদবদে যাও। জরিন খেকিয়ে ওঠে মুরব্বী স্বরে, আগো ভালো মানুষের বেটা, বাচ্চা মরা তো কি, বউ জেতা আছে, ওরে বাঁচাও গে, নাও ধরো। জরিন সত্যি উঠে পড়ে। ঢেউয়ের তাড়নায় দাঁড়ানো সম্ভব নয়। কুঁজো হয়ে হয়ে নৌকোর ডালি আঁকড়ে গোড়ায় পৌঁছয়। ছুরি আর চিরের বাসন তুলে নিয়ে ডাঙায় লাফিয়ে পড়ে। সর্বশান্ত চাষাটাকে তেমনি হতভম্ব চোখে চেয়ে থাকতে দেখে পাট থেকেই আরেকবার খেকিয়ে ওঠে জরিন। দেহ কি মেয়া, ফুল সেন তো ফুল, থাও বসে চোখ মেলে, পড়লি ফেলে দিও গাঙে, মনে তাই যেন। ঝুপড়িতে ফিরে এসে দেখে গঞ্জরালি নতুন খাবার শিকার করেছে। একজোড়া ভুঁড়িওয়ালা কোলা ব্যাঙ মেরে বাঁশের চটায় গেঁথে ফেলেছে। তাকে দেখে দু চোখে আগুন জেলে হুকুম দিল, এজরি আগুন জ্বালা, পোড়ায় খাবো, কি মজার তেয়া জানোস? মুসলমানে ব্যাঙ খায়, ওয়াক! থুতুর পিচকিরি কাটে জরিন। তখন গো গো করে হেলিকপ্টার উড়ে আসে মাথার উপর। নদীর গর্জন, বাতাসের শ্মশানি, মানুষের আর্তনাদ ইত্যাদি বন্যার যাবতীয় দাপট চুপসে যায় দানবীয় শব্দে। জরিন পাতিহাসের মতো ধ্যান ধরে কান পেতে শোনে। কৈশোরের কুশিবাগের রং ফিরে পায় মন। গালে টোল ফেলে ঠোঁট কামড়ে বলে, কন্দিনী কেডা আসে? গঞ্জরালি দুচোখে ভাড়ার আগুন জ্বালিয়ে হুঙ্কার দেয়, বাবায় আসে। তারপর কালো ডানার পাকশাট মেরে আবার সন্ধে উড়ে আসে। এসে নরকেল ঢাকনার উপর বসে। পচা শামুক, বিড়ি, কেঁচো, যোগ, সাপ, পেচ্ছাপ, বিষ্ঠায়, গোলা কাদার দাগ, পেচ্ছাপ, বিষ্ঠায়, গোলা কাদার গাদ। মানুষের এই নরক রূপী চোয়ালের উপর কাল সন্ধ্যা নখ সেটে বসে।
বাইরে ঝুপঝাপ পাড় ধসার শব্দ, লাশ নিয়ে ক্ষুধার্ত শিয়াল কুকুরে কাড়াকাড়ি। পুব ঘেঁষা বাতাসের ঘষা খেয়ে দুমড়ে মুচড়ে ফোঁস নিঃশ্বাসে ফুলে ফুলে ওঠে পাশের নদী। ছোবল মেরে তুলে নিয়েছিল কোনো এক ঝুপড়ির পেছন দিক। মাচাং শুদ্ধ দুধের বাচ্চা জলের খাবলে তলিয়ে গেছে, নয়তো ভেসে গেছে। ফলে আধা প্রহরের যৌথ উত্তেজনা। ঘাটে ঘাটে জাল ফেলা, ডুবুডুবি, বাপটা বুক চাপড়ায়, মায়ের সুর তুলে মরা কান্নার। না খেয়ে শুকনো নাইয়ের গোড়া দিয়ে পেঁচিয়ে ওঠা যে কান্না, বেশিক্ষণ তার ধার টিকে থাকার কথা নয়। শটটুকু মরে গিয়ে এখন টনটনে শীষের ফলা কুঁয়ে কুঁয়ে লক্ষ্যবিন্দু হাতড়ে ফিরছে অন্ধকারের নোংরায়। হাজার হাজার জীবনের বিপুল সর্বনাশের পাশে এসব ছোটখাটো শোকের বাড়াবাড়ি দেখে গঞ্জরালির চিড়ে ব্যাং খাওয়া চমৎকার মেজাজ একটু একটু করে টকে যায়। এতগুলো ভুক্তভোগী একসঙ্গে এতদিন ভুগে ভুগে একটা সমাজ গড়ে তুলেছে, তাই তাকেও সামাজিক ডোবাডুবিতে ভাগ নিতে হয়েছিল। ঝুপড়িতে ফিরে এসে খাট্টা হয়ে বসে থাকে, পেটে পানি, ফুসফুসে শ্লেষ্মা। কাঁদার হাতের টাটানিতে ঠেসটুকু দিলেও আজাব হয়। ডান হাতের মুঠো বারবার পাকিয়ে ফুলে ওঠে। কার গালে পুরো একটা থাপ্পড় বসিয়ে দেয়া যায় এই মুহূর্তে? কাকে সে দায়ী করবে? দেশে যিনি খোদ মোড়ল, তাকে চোখে দেখেনি, দেখার ভরসা আছে বলেও বিশ্বাস নেই। এমনকি সাগরেদরাও হাতের বাইরে। পানিমন্ত্রী আকাশে ওড়ে, পানিতে নামে না। মাটি মন্ত্রী আছে কিনা জানা নেই, থাকলেও বা মাটির মানুষের কি এসে যায়? তার মতো সর্বহারার একমাত্র ব্যক্তিগত সম্পত্তি এদেশের অপরিকল্পিত সৃষ্টির সূত্রে জন্মানো অজস্র পরনির্ভরশীল মেজাতের যে কোনো একটির গোটা শরীর। স্বাধিকার প্রতিষ্ঠান নামে প্রতি রাতের গোপনতায় সেখানেই ক্রমাগত ব্যবহারে থ্যাতা লিঙ্গের আঘাত ও প্রত্যাঘাত। অগত্যা জরিনকে উল্টে নিয়ে নিত্যকর্মে প্রবৃত্ত হয় গঞ্জরালি। জরিন চকচকে চোখে তাকিয়ে দেখে তার রোম খাড়া হাঁপড় বুকের ওঠা পড়া। মেটে রঙা রোমের মধ্যে আঙুল চালিয়ে বলে, আর না গো ধন, ক্ষান্ত দেন, আমি বুকে মালিশ করে দিই, আপনি গম যান। গঞ্জরালির ঘুমের মধ্যে সাতমহল্লা চৌধুরী বাড়ি গমগম করে ওঠে। মহালে মহালে ধান চালের গোলা, গতর পোষা বৌছিয়ারি, সোনার উপর মোহর পোড়া সিন্দুক, আর সব উঁচু মহলের দেয়ালে দেয়ালে বল্লম, লেজা, রামদা, গাদা বন্দুক, গুলল বাঁশ, সর্কি। লোহার কাঠের জোড়া কুমির আঁকা ভারী দরজা ভেতর থেকে বন্ধ। মধ্যিখানে পালঙ্কের উপর বন্দুক বাগিয়ে বসে স্বয়ং মালিক চৌধুরী। ডাকাদের পাঠানো চিঠি বা হাতে মেলে ধরে দরদর করে ঘামছে। গঞ্জরালি আরও দেখে চৌধুরীদের মরাইয়ের বাইরে থেকে তালা দেয়া, ভেতরে সে কয়েদি। দিনের পর দিন শুয়ে মাংসে পচন ধরেছে, শুধু চোখ দুটো জ্যান্ত। সেই দুচোখের গনগনে আগুনে চেয়ে দেখে ইঁদুরের কুটকুটে দাঁতে তার নাক, কান, ঠোঁট কুড়ে কুড়ে কেটে মচ্ছব জুড়ে দিয়েছে। দুরুম দারাম ঘর গর শব্দ। ডাকাত পড়ল তাহলে? না, ডাকাত বা চৌধুরীর বন্দুকের আওয়াজ নয়। রিলিফের ট্রাকগুলো স্টার্ট নিচ্ছে। রাতের অন্ধকারে মাজার দরগায় মানতের খাসির মতো মোটা অঙ্কের বদলায় হাত ফেরতাই হয়ে গেছে। এখন নতুন মহাজনের গোডাউনের দিকে মন নিচ্ছে। ইঞ্জিনের শব্দে ক্যাম্পের শরণার্থীরা নড়ে চড়ে পাশ ফেরে। হেডলাইটের ঝাঁঝা আলোয় চোখ কচলে যায়। ঝুপড়ির কঙ্কালেরা আধো ঘুমে আধো জেগে গায়ে গায়ে ঢোলে। স্বপ্নভাঙা গঞ্জরালি ইঞ্জিনের শব্দ ধরে ধরে ট্রাকের সংখ্যা গোনার চেষ্টা করে। ভারী ভারী মুনাফার চাকা কাঙালিদের পায়ে গোলা কাদার পিছল কেটে চলে যায়। যেতে যেতে হলুদ খিচুড়ি ঢালা পথে স্লিপ কেটে বেরিয়ে উড়ে যায়। সেই ন্যাড়া মাথা, যার কপালের তলায় একজোড়া দাঁড় কাকের চোখ বসানো, ডান পাশে বেঁকানো নাক আর পেছন দিকে খুলির মূলে ছুটকির মতো গজানো হাড়ের ডগা, ইদুমুন্সি নামে সেই বুড়ো বাতুলে পেয়ে বসে গঞ্জরালিকে। ভুতুরে রাতে সুযোগে দুপুরুর বোট থেকে নাকের বাঁশি অবধি টানা সাংঘাতিক কটুমুদ্রা দাগানো সেই মুখের স্মৃতি মুখোশের মতো হানা দিতে থাকে। সাঁই সাঁই পানি, কুচকুচে অন্ধকার, লোমশ হাত, তাড়া তাড়া নোটের বান্ডিল, হেডলাইটের কাছে ঝাঁপিয়ে পড়া বাদুলে পোকা, কম্বলের গাইড ইত্যাদির ফাঁকে ফোঁকে ফনা তুলে লাফ দিয়ে উঠতে থাকে একটি ফ্যাঁসে প্রতিধ্বনি। মানে কথা কোনো মানেই খুঁজে পায় না গঞ্জরালি। যেহেতু বুদ্ধির অবশেষ লেশ আর নেই তার, ক্ষতবিক্ষত স্নায়ু বেয়ে শুধু আড়ং পোড়া ভাব ধুয়ে ওঠে।
ঝিঝি লাগা উড়োর উপর দিয়ে আস্তে করে জরিনের হাঁটু নামিয়ে দেয়। কলাপাতার ফাঁকে নিরাশ্রয় আকাশ, সেদিকে চেয়ে দুচোখের ডাইনে বায়ে রগের জ্বর দপদপ করে। পিঠের চামড়া শুকিয়ে শিরিষ কাগজ হয়ে আছে। নড়াচড়া করলে দাঁড়ার হাড় সিধে খসখস করে। পোকা খাওয়া দাঁত চাপা খেদে মারিতে মারিতে ঘষা খায়। যাতায় যাতা পেশার শব্দ। দুই যাতার ফাঁকে চৌধুরীর খুলি, চোয়াল, গ্রীবার হাড় চরম পেশায়ে গুঁড়ো হয়ে যেতে থাকে। লোকটা গেল তো গেল, তাকে কিছুই দিয়ে গেল না। অথচ দুজনের অস্তিত্ব কত গায়ে গায়ে লাগোয়া ছিল। একজন ছাড়া আরেকজনের বাঁচার কথাই ছিল না। সদর আদালতে নিলাম ডিগ্রির মামলা রুজু করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। হালে বসে সে, চৌধুরী সইয়ের ভেতর শুয়ে। কড়া ভাটায় ঘাটের পানি টেনে গেছে। হাঁটু হাবর কাদা ভেঙে চৌধুরীকে কাঁধে বয়ে নিয়ে ডাঙায় তুলে দিয়েছে সে। ছোট বিবি মেঝু বিবির ঘরে রাতের পর রাত শুয়ে শুয়ে চৌধুরীর মাজার বাতের রস দাঁড়িয়ে গেছে। নাড়ি গরম হয়ে ওঠা বড় বিবির ঘরে ঢুকে তখন তাকেই রাতের হাজিরা দিতে হয়েছে। ইউনিয়ন কাউন্সিলের ইলেকশনে জেতার পর মিনিবেড়াল চৌধুরী বাদার বড় মিয়া বাঘ হয়ে উঠেছে। প্রতিপক্ষের নামে থানায় ডাকাতির নালিশ দিয়ে এসেছে। তখন গঞ্জরালীকে রামদা দিয়ে নিজের হাতে নিজের পায়ের থোড়ার মাংস কুপিয়ে ফাঁক করতে হয়েছে। আদালতের ধর্মবদ্ধার সেই জখম দেখেই আসামিকে জেল হাজতে পড়েছে। খাতক চাষি ঋণ খেয়েছে বর্ষাকালে। শীতকালে পাওনা আদায় করতে গিয়ে গঞ্জরালী ফাঁপড়ে পড়েছে। এক শানকি ভাতের ভাগাভাগি নিয়ে চাষা বউ ছেলে মেয়েতে মিলে রক্তারক্তি কাণ্ড। সেই সব কাণ্ড দেখতে দেখতে সারাদিন অভুক্ত গেছে তার। বিকেলে খালি হাতে ফিরে এলে লাথি খেয়েছে চৌধুরীর পায়ের। পরদিন গোসলের বেলায় সেই লাথি মারা পোলা পায়ে রসুন তেল ডলে দিতে হয়েছে তাকেই। সাধারণত তাকেই হাত লাগাতে হতো যত বারোয়ারি ডলাডলির টেপাটিপির ব্যাপারে। চৌধুরীর বড় মেয়ে হালিমা ওরফে হালু বাপের বাড়ি এলে সহজে নড়তে চাইত না। পাঁচদুয়ারের ছোট বারান্দায় শুয়ে আতকপালির মাথার যন্ত্রণায় কতরাত। গঞ্জরালীর দৈনিক কাজ ছিল সিথানে বসে কপাল টিপে দেয়া। একদিন জামাই মেয়া এসে সেই দৃশ্য দেখে কথা না বার্তা না হালুকে নিয়ে চলে যায়, আর আসতে দেয়নি। চৌধুরী তার এক সপ্তাহের মধ্যে গঞ্জরালীর সঙ্গে জরিনকে গেঁথে দেয়। ঘর তোলার জন্যে পুকুর পাড়ে জমি ছেড়ে দেয়, তার সঙ্গে আরও কিছু খরচপাতি। চৌধুরীর সারা বুকে পিঠে মসুর ডালের মতো শত শত লাল তিল, চোখ ও চোয়ালে গলা প্রায় ঢাকা। দোকানের লতিতে গজানো চুল কুকড়ে গর্ত ঢেকে ফেলেছে। দু চোখের নিচে মাংসের পটুলি। ডান হাতের 4 আঙুলে পাথর বসানো 4টে রূপোর আংটি। বাম বাহুতে সোনার বাজু, সোনার চেনে বাঁধা। বাজুর পাটার মধ্যে ভাঁজ করা দোয়াগঞ্জল আরস। গঞ্জরালির বাথায় গাঁটটা মারতে মারতে আংটিগুলো বেঁকে একপাশে হয়ে গেছে। উঠতে বসতে এত ভেতর সম্পর্কের মানুষ যদি সরে যায়, তাকে বিনে গঞ্জরালির কি করে বাঁচা? হয় তাকেও মরতে হয়, নয় আরেকটা চৌধুরী এখনই খুঁজে পেতে জুটিয়ে নিতে হয়। কিন্তু বন্যায় ফুসে ওঠা নদীর থাবার মুখে মাথা গোজা শত শত ঝুপড়ির ভেতর মাচাঙে বা মাটিতে যে শত শত মানুষ শুয়ে, তারা সবাই গঞ্জরালী, একটাও চৌধুরীর চিহ্ন নেই। সরকারি ক্যাম্পে যে 2-4টে চৌধুরী আছে, তা সে ওবেলা গিয়েই বুঝে নিয়েছে। তাদের কুটুম্বিতে বা পীড়িত ওর ভাগ্যে আর জুটবে না। ওর চেয়ে আরেকটু উঁচু ক্লাসের গরিব যারা ক্যাম্পে ঢুকে সুবিধা বাগাবার টিকিট জুটিয়েছে, তারাই নিজেদের মধ্যে ভাগযোগ করে নিয়েছে সরকারি চৌধুরীদের। দাঁতের পাথরে পাথরে ঘষা ওঠে, আগুন জ্বলে না, মাথার মধ্যে ফুলকি ছড়ায় শুধু। তারপর সে তাপ নেভার আগেই সহসা নতুন গজানো শয়তানি ষড়যন্ত্রের সলতের আগুন লাগে, আর দাউ দাউ করে জ্বলে ওঠে গঞ্জরালির কোটরে সেধন্য চোখের করকরে মণিজোড়া। কানা কুয়োর টুকরে টুকরে মাথা কোটে রাতের দেয়ালে কাদার উপর ভাসানো পাতলা পানি কেটে ছটছর করে ছুটে চলে যায় কামু খাটাস দম্পতি। কেঁদে কেঁদে আজান ওঠে অশরীরী অন্ধকারের অন্য প্রান্ত থেকে। কেউ মরল, নতুন জন্মালো বুঝি কেউ। খড়ের বিছানায় উবু হয়ে বসে গঞ্জরালী পুবের ছাইরঙা চেতন দেখে। কোনো অদৃশ্য সেঙাতকে অস্ফুট গালাগাল দিতে দিতে উঠে দাঁড়ায়। দড়ি, বসি, দা, গামছা, মেটে হাড়ি এইসব সরঞ্জাম গোছগাছ করে নিতে নিতে রাত আরেকটু ফিকে হয়ে আসে। জরিন শুয়ে আছে আগাগোড়া উদম, বাম হাঁটু মেলে।
দুই স্তনে এক হাতের বেদ, ঘাড়ে জন্ম জরুল। রওনা দেবার আক্ষণে গঞ্জরালি ছিপের গোড়া দিয়ে নাড়া দেয় জরিনের পায়ে। এ জরি গাতল। চমকের ঘোর ভেঙে জরির বোকা চোখ চায়, পা দিয়ে শাড়ি নাবিয়ে পেট ঢাকে, তারপর প্রশ্ন করে, কই যান এই আন্ধারি বেহানে? যাই কামাতি, শুয়ে শুয়ে খাবো ডাকি। জরিনের গলায় কুলকুল করে ওঠে ব্যাকুলতা। এই ভাঙা শরীরে কদ্দূর যাবার মতলব? হাতেও বা কি দাও বসি? বড়গাঙে যাব মাছ ধরতি। সেই বিয়ে নিব আর তার দামান না হন ফেলে পালাইছে, ওরগো ডিঙে নিয়ে যায় গে। জরিন যেন আঁচ করে নেয়, ওর পুরুষটাও পালিয়ে যাচ্ছে, আর ফিরে আসবে না। নিজের মাথায় ঝুঁটি মুট করে ধরে হাহাকার করে ওঠে। ও পেরান কেন? আপনি তাহেন কেন শুয়ে? আমি আজ ক্যাম্পে যাই রিলিফ নিয়ে আসপানি। যান না গো পেরান, গাঙে যার দিশা নাই গো, হায় হায়। গঞ্জরালির ভীষণ অসহ্য লাগে এই প্যানর প্যানর, তার উপর চোখের পানি। ইচ্ছে করলে এই মুহূর্তে দায়ের এক কোপে রক্ত বইয়ে চোখের পানিটানি ধুয়ে দিতে পারে। দায়ের মাথা দিয়ে শাড়ির আরেক মাথা জরিনের বুকে লটকে দেয়। দ্বিতীয় কোনো কথা বা কৈফিয়ত দেবার চেষ্টা করে না। সাজ সরঞ্জাম নিয়ে নিচু হয়ে বেরিয়ে আসে ঝুপড়ি থেকে। বিয়েবাড়ির শয়লাগীতের মতো গুনগুন ধ্বনি ফোটে জরিনের গলা চিরে। না জানগো প্রতিধন, ওমর প্রতিধন রে। ফিসফিসিয়ে বৃষ্টির বদ্ধির কুজো হয়ে হাঁটতে হাঁটতে ঠিক জায়গায় এসে পড়ে গঞ্জরালি, যেখানে গোড়াচেরা মাদার গাছটা নদীতে মাথা কুটছে আজ। ডিঙি নৌকোটা তেমনি ডালে বাঁধা দশায় ঢেউয়ের উপর তরপাচ্ছে। সিন্দুর কাঠের বৈঠা কাদায় পোতা। দূরে ক্যাম্পের ঘাটে কালো কালো নৌকোর সারি, আবছা আধারে মেছো কুমিরের মতো লাগছে। সাদা হাঁসের মতো কয়েকটা স্পিডবোট। চড়াত চড়াত করে মাটিতে থাবর মারছে মাথা ভাঙা তুফান। পানির গ্যাজা জমেছে ডিঙির তলপেটে। ছটছর শব্দে ডগরা মাছ লাফিয়ে যায় সরকাদার উপর দিয়ে। এক বক্ষু স্রোতে হুহু বেগে ছুটে চলেছে কালচে হলুদ পানি। যদ্দূর চোখ যায় সাদা ঘোলাটে পানি। তার ওপারে আরও পানি। তার ওপারে আকাশ ধোঁয়াটে কালশিটে। তার আর পান নেই। তীরে নেমে নৌকোর মুখোমুখি দাঁড়িয়ে বিমূঢ় মানুষ যুক্তিহীন দেরি খুঁটিয়ে ফেলে বড়। মাথার উপরে গুরুভার মেঘ গুম গুম ধমক হানে। ডিঙির খোলে হাতের জিনিসপত্র ছুঁড়ে দেয় গঞ্জরালি, বৈঠাটা উপরে নেয়। তারপর দড়ির বাঁধন খুলে দিয়ে বদর বদর বলে লাফিয়ে উঠে পড়ে নৌকোয়। ডাঙায় তখন কাককুলিতে রা করতে শুরু করে দিয়েছে। অনেকদিন পর চোখে মুখে খোলা বাতাসের ছোঁয়া পাওয়া গেল। ঝুপড়ির বন্দি জীবন দাঁত ঘ্যাগের জ্বালায় পচিয়ে তুলেছিল। ডিমের কুসুমের মতো নরম গরম রোদ সরাসরি নাকের ডগায় এসে ঠিকরে দুফালি হয়ে গালে ভাব ছড়াচ্ছে। এই রোদ এলো কোথা দিয়ে? গঞ্জরালি উপরে তাকিয়ে দেখে দম ধরা মেঘের কালো চামড়ায় আকাশ মোড়া। তার বগলের ফাঁক দিয়ে আঙুল ডগার চুনের পোঁচের মতো সূর্য বেরিয়ে পড়েছে। রোদ আর বাতাসের গুণে নিজের গায়ের চামড়ায় জোৎসই টান। তখন বৈঠা নামিয়ে সমান্তরালে রেখে দাঁড়ের মতো কায়দা করে নেয়। পানিতে গনের টান। ছোট ডিঙি, ভেসে নয়, উড়ে চলে। গঞ্জরালি শান্ত না, সে একাই যাত্রী নয়। দুদিকে ছড়িয়ে কয়েক মাইল জুড়ে নানা চেহারার অজস্র সহযাত্রী আগে পিছে ভেসে চলেছে। তুফানের ভাজে ভাজে তাদের পচা গন্ধ ভেঙে চুরে বাতাসের পরতে মিশে আছে। কোনোটা মোষের, কোনোটা মানুষের লাশ, মরে মিশে একাকার। কাছে এসে বৈঠার মাথা দিয়ে ঠেলে সরিয়ে দেয়। পানির একঘেয়ে নোনা গন্ধে আবার মাথার মধ্যেকার ঝিম ফিরে আসে। কাঁচা পাকা পাতা নিয়ে আস্ত গাছ ছুটে যাচ্ছে পানিতে। ডালে ঝুলছে পাখির ছেঁড়া বাসা। প্রতিটি জিনিস শুধু একটি কথাই বারবার মনে করিয়ে দেয়, এই একটু আগেই সবকিছু আস্ত ছিল। জানের বোটা থেকে সদ্য খসে এসেছে, আপসে বিদায় নিয়ে চলে এসেছে। অনেকদিন একতরফা একই ধাঁচে বেঁচে বেঁচে এবারে একটা সুযোগ নিয়ে বসেছে। মৃত্যুতে সাড়া দিয়ে আরেক রকম বাঁচার স্বাদ নিতে এরা সবাই বাইরে খোলা দুনিয়ায় এসে পড়েছে। এখনও গরমটুকু লেগে আছে নাড়িতে। এরকম খোলামেলা বন্যার পিঠে সওয়ার হয়ে সে নিজেও আলাদা স্বাদ টের পাচ্ছে। চৌধুরীর জালের মধ্যে কুঁজো হয়ে পিঠে কোমরে ঘা বানিয়ে ফেলার দিনগুলোয় এমনই একটা প্রচণ্ড ছিঁড়ে কেটে বেরিয়ে এসে ভেসে পড়ার কি দারুণ যন্ত্রণায় না সে ভুগেছে। বিকারহীন প্রকৃতি তার বিশাল বুকে মানুষের জীবনযাপনের সমস্ত দায়
ও উদ্বেগের ঠাঁই করে দেয়। তার নিজের ভাঙা গড়া আর মানুষের বাঁচা মরা দুয়ের মধ্যে দেখা সাক্ষাৎ ঘটে মাঝে মাঝে। ঠোকাঠুকি লাগে কখনো বা। প্রভুত্ব না করে মানুষ বাঁচতে পারে না, তাই ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণি দুর্যোগের পরেও সে টপকে ওঠে প্রকৃতির মাথার ওপর। এইসব অকাট্য কেতাবি তত্ত্ব গঞ্জরালির ধোয়াসাফা মগজে কোনোদিন ঢোকে না, তবু স্রেফ জৈবিক প্রবৃত্তির বশে চ্যালেঞ্জের হাতিয়ার তুলে ধরে। মার মুখ বন্যার দাঁতের মুখোমুখি পড়ে শক্ত মুঠোয় মারকুটে বৈঠা মুখে ওঠে। শুধু সে এই গঞ্জরালিটা একা নয়, সহযাত্রী যারা তাদেরও সেই একই গো। উদ্যত ছোঁ নিয়ে পানিতে নেমে আসে বাজকুড়ালি, মরা মাছের দিকে ঝোঁক। প্রচণ্ড স্রোতে নাগাল ছুট হয়ে যায় শিকার। ডিঙির পাটাতনে দুডানার মস্ত ছায়া পড়ে। গঞ্জরালি ঘাড় হেলিয়ে নজর তোলে। মাথার উপর শূন্যে ভাসা মিনে করা মণির মতো কালো ছকছকে ছোট্ট চোখ দুটির সঙ্গে নজর বিনিময় হয়। গঞ্জরালির চোখে পাল্টা শান। চমৎকার চওড়া একটা কলার ভেলা এগিয়ে এলো। কিছু কিছু বাকলে পচ ধরেছে, পাশ দিয়ে বাঁশের খুঁটো বেরিয়ে পড়েছে। এখনো এক ফালি নিলাম বড়ি জড়িয়ে, হয়তো সন্ধে রাতেও শুয়েছিল দেহটা। নিজের শরীরের দিকে নজর পড়ে যায়। কাঠের পাটার উপর যেখানে জোর বেঁধে চেপে আছে পায়ের পাতা, পানিতে ভিজে রোদে শুকিয়ে শীটে ধরা চামড়া উদলি উঠেছে। সরু সরু অসংখ্য বিচিত্র জালিকাটা, যুদ্ধে যুদ্ধে দিনের পর দিন দাগি। কোথাও রগ জাগা, কোথাও হাজা পচা। দেখে মনে হয় মরে গেছে পাদুখানা। ঢেউয়ের চাল লেগে মচমচ করে ওঠে সামান্য ডিঙের জোর। মরা পায়ে কঠিন বিশ্বাস ফিরে আসে। 10টা আঙুল কুঁকড়ে কামড়ে বসে তক্তার উপর। রক্ত সরে গিয়ে ফ্যাকাশে দেখায় গোড়ালি। টানা স্রোতের ফাঁকে মাঝে মাঝে ছোটখাটো ঘূর্ণিতে তৈরি হয়েছে। গোত্তা খাওয়ার ভঙ্গিতে গুলোয়ের মাথা হঠাৎ বেঁকে যায়। বিপদের গন্ধ পেয়ে বৈঠায় চার বাঁধায় গঞ্জরালি। থরথর করে কেঁপে ওঠে ডিঙি। বেঁকে ধনু হয়ে যায় হাতের বৈঠা। বাঁকানো পিঠের উপর দিয়ে বাতাস চাবুক কেটে বেরিয়ে যায়। কিছুক্ষণের জন্যে খলখল খলখল অট্ট শব্দে কানে তালা ধরায়। বেমোর পানি বৈঠায় ও গুলোইতে বেঁধে ভীষণ চেতে উঠেছে। আক্রোশে আর্তনাদে গঞ্জরালির কানের পর্দা ফাটিয়ে দেবে বুঝি। একটানা 1 ঘণ্টা। তারপর আবার ফিরে আসে পুরনো সাই সাই। শত শত ফট, কর্নেট, কাঁশি, ঢাকা, জগঝম্পের 3 তালের মতো সাই 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 সাই। এই লয়ের কোথাও ছেদ বা জ্যোতি নেই। দিকচক্রে ঘেরা মস্ত আকাশ, তার নিচে আটকানো মাটির দুনিয়া। সে মাটির চেহারা, চিহ্ন সমস্ত নিশ্চিহ্ন। দুনিয়া ডোবানো, আকাশ জড়ানো, পানির মেটে ছাউনিতে ছেয়ে গেছে সবকিছু। এখন শুধু সৃষ্টিজোড়া শব্দের চাপড় আর মাতম আর আক্রমণ। হাজার হাজার ঢেউয়ের আধভাঙা মাথা টপকে টপকে সেই শব্দের গর্জন গঞ্জরালির দোকানের পর্দার উপর এসে ঘা খেয়ে পড়ে। মানুষের দুর্বল যন্ত্রের পর্দা। ফাটতে গিয়েও ফাটে না, কেঁপে কেঁপে প্রতিধ্বনি পাঠায় কানের পেঁচানো গর্তে। তখন প্রহরের পর প্রহর বুধ নেশার মতো স্বরগ্রাম উঠতে থাকে শোঁ শোঁ। টাকনো থেকে হাঁটু সবটুকু লম্বালম্বি উরুর সঙ্গে মুড়ে নিয়ে আরও উবু হয়ে বসে নেয়। তারপর কান দুটো 2 কাঁধের ফাঁকে গুজে দেয়। কি মাতলা বাতাস রে বাপ! অপয়া ঝড়ের টান যেন এখনো ধরে রেখেছে। হ্যাঁ, তাই, অপয়াই বটে। তেরোগেলে বুড়োটা কপালে ভাঁজ ফেললে আকাশে আগল তুলে মুখের বাক্যে গুলিয়ে হাঁ করে তাকিয়ে রয়েছিল। পশ্চিম আকাশে একই বিন্দুতে এক নাগারে 3 দিন ধরে পেঁচা কাশফুল, না ঠিক অতটা সাদা নয়, একদলা পুরনো রক্তমাখা কাশির মতো ঘোলা মেঘ আটকানো দেখে অপয়া সর্বনাশের আগাম কদম গুনেছিল তারা। ঠিক 3 দিন পরে মেঘ নামল, লাখ লাখ শকুন ডানার মতো ঝেঁপে নেমে এলো। তারপর বৃষ্টি, দমসাটা ঘন গাঢ় পরশার বৃষ্টি, আর দমে দমে খেপে ওঠা মাতলা বাতাস। কত যে দেওদত্তি নেচে কুদে গেল গাছপালা, বাড়িঘর, জনজীবনের উপর দিয়ে, তার ইয়ত্তা নেই। শেষ রাতে ঝড় উড়ে আসে। ওরা তখন বাঁধে উঠে গেছে। সেখান থেকে পরের দিন জরিনকে রেখে গঞ্জরালি একা ঝাঁপিয়ে ঝুঁপিয়ে গিয়ে উঠেছিল চৌধুরী বাড়িতে মনিবের খোঁজ নিতে, আর বিপদ মাত্রা ছাড়ালে দোতলা এসে ঠাঁই নিতে পারে কিনা সেই খোঁজে। বারান্দায় উঠতে দেয়নি। দোতলা থেকেই চৌধুরী খ্যাক খ্যাক করে তেড়ে এসেছিল। ক্যারে, এখন আসিস মূর্তি? সব শালারা ভেলা ভাড়ানি বেঁধে সরে পড়েছে, তুই শালা গা সারিস না কেন ছোট লোক? পানির মধ্যে দাঁড়িয়ে বৃষ্টি মাথায় নিয়ে গঞ্জরালি জবাব দিয়েছিল, আপনি যাবেন না হুজুর?
আপনারে সাইডে একা যাব কোহানে? হারামজাত পিসেস, আমায় তুমি কবরেও ছাড়বিনি না? দোতলা দালান দেখিস নে? এডা এর সাথে উঠব বিবিকে লইয়ে। বন্যের বাবাও সুতি পারবে না, বুঝলা শয়তান? কি বুঝলা? যে হুজুর। চৌধুরী বাতাসের চেয়ে জোরে ধমক ছুড়ে মেরেছিল। যে হুজুর, যা ভাগ, শালা লুটির মতলবে ঘুরতেছে, দেহ না। গঞ্জর আলী এতক্ষণে বেশ কিছুটা হাঁপিয়ে পড়ে। শিরদাঁড়ার ভেতর দিয়ে কে যেন লোহার শলা চালিয়ে দেয়। ছিলকে ব্যথা ছড়িয়ে পড়ে লাফ দিয়ে। কোমরের তলায় তেকোনো হাড় বেয়ে তেঁতুলে বিছের বিষ একটু একটু করে উপরে উঠে আসে। এক এক ঢাল ঢেউয়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ঘোড়ার মতো ছুটে চলে নৌকো। পেছনের হালে বৈঠা কামড়ে মূর্তিমান শয়তানের চোখ নিয়ে বসে আছে গঞ্জর আলী। কর্র শব্দে শিকারি চিল চেঁচিয়ে ওঠে মাথার উপর। পোড়া পিঠের উপর মেঘের ছায়া নামে। সূর্যকে সরে যেতে হয়, ভয়টয় নয়। পরিশ্রমের ঘাম ভিজিয়ে দিতে ছাড়ে না সারা শরীর। ঝুপড়ি থেকে ছাড়া পাওয়ার আনন্দ অনেক আগেই উবে গেছে। চোখে অসুখ ধরে যায় সারাটা বেলা এই পানির উপর ভাসতে ভাসতে। পানির এই মাইল মাইল ছড়ানো আকাশ মোড়ানো দাপাদাপি দেখতে দেখতে একটার পর একটা ঘাড় ভাঙা ঢেউ। তার পিঠে আরও আরও হাজার হাজার ঢেউয়ের জামাতের কাতার বাঁধা। একটা মুহূর্ত স্থির নয়, আপন মেজাজে ফুলে ফুলে উঠছে। এই আদিগন্ত ঘোলাটে সাদা আলোড়নে ঘণ্টাখানেকের মধ্যেই গঞ্জর আলীর বুকের তলা ফাঁক হয়ে আসে। তার উপর নোনা বাতাস নিঃশ্বাসশুদ্ধ চেপে ধরে। গঞ্জর আলী নিজের পণে একটা মরিয়া গোছের কসম খায়, তারপর ঝাঁকি দিয়ে ওঠে। আরে ফলনা মারানি, তোর নানির কল্লাটা সাবাই, আমারে বাঁচতে হবে না তো কি? বাঁচার কথায় আবার এই হুসহাস শ্বাস ওঠা জানোয়ারের দিকে চলে যায়। আস্ত দাতাল জল রাক্ষস বুঝি। এরই হাত থেকে বাঁচার জন্যে লড়ুয়ে মেজাজে শান দিচ্ছে সে। মুঠোর মধ্যে হালের কাঠ কচকচ করে ওঠে। দিকের তো কোনো চিহ্ন নেই, আকাশের মেঘ নিশানা দেয় না। তবু শয়তানের মতো ক্রূর চোখ গাং খালের চলাচল ঠিকই বোঝে। গঞ্জর আলী নিজেও বোঝে। দু চোখে তার সাংঘাতিক বদমতলব থাবা পেতে আছে। বেড়া চড়তে চড়তে ঘাড় বরাবর ঘামে ভেপে ওদা গন্ধ দিচ্ছে শরীর। তখন সেই হারানো দেশ ফিরে পায় সে, সেই হারানো পুরী। পুরীটুরি নয়, শুধু তার কঙ্কাল পড়ে আছে, আধবাংশে বিভৎস, পরিত্যক্ত। জীবনের দোলা নেই, মন ভুলে যা সারা জানায় তা জলদুলুনি। গঞ্জর আলী, তুমি এই দেশে ছিলে, তোমার ঘর সেলো, মালিক সেলো, পুলকের জেবন্ডা সেলো, ভরভরা গাওখানা সেলো, রাতারাতি ভেসে দয় গেল সব। কঠিন দীর্ঘ নিঃশ্বাস ঠেলা মারে বুকে। এটা স্কুল ঘর ছিল, হুমড়ি খেয়ে পড়ে আছে। ছাদ এখন জলের তলায়, দেয়ালগুলো দাতালের মতো খাড়া দাঁড়িয়ে। গঞ্জর আলীর ডিঙি পাশ কাটিয়ে আসে। সামনেই সাধুর বট, 7 কাঠা জল জোড়া শরীর দমে দমে ফুলছে। গোড়া উপরে কাত হয়ে যেন পাহাড়ে দৈত্য। জটায় জটায় অগণিত সাপের আশ্রয়। বিশ্বাস হয় না সাধুর বট কাত হয়েছে। কত ঝড়ঝাপটা সামাল দিয়ে ঠিক ছিল। বয়সের গাছ পাথর নেই। কবিগান, জারিগান, গাজির গীত ভাসান সারা বছর লেগে থাকত সাধুর বটতলায়। গঞ্জর আলী শিউরে ওঠে। একটা ঝুনো নারকেল ভেসে যাচ্ছিল, টুপ করে তুলে নেয়। বটগাছের গুড়িতে আছাড় মেরে ফাটিয়ে ফেলে। দাঁতের নিষ্ঠুর পেশনে শুকনো নারকেল থেকে দুধের রস বেরিয়ে আসে। নিষ্ঠুরতর লোভের চাপে শক্ত চোয়াল ওঠানামা করে। দূর থেকে দুর্গন্ধ তেড়ে আসে। পচা ভাপের নাকের ফুটো বুজে যাবার দশা। প্রচণ্ড খিদে সুটো নাড়ি পাকিয়ে খেপিয়ে তোলে। নারকেলের রস আর ছাবা হঠাৎ মরা খিদে জাগিয়ে দিয়েছে। খেপা নারীর চিঁচি ডাক স্পষ্ট শুনতে পায়। গঞ্জর আলী সত্যি অবাক হয়ে শোনে। শুনতে শুনতে ঘোর ধরে চোখে মগজে। সুসমাদ জলপরি ধ্বংসের বনিবনা নিয়ে শুয়ে। জীবনের খবরদারি নেই কোথাও। সেই ফাঁকে জীবন পেয়ে নচরামও শুরু করে দিয়েছে মৃত্যু। এমনই চলছিল। ধার খোয়া সূর্য, মেরমেরে মেঘ। এই 12 বেলায় জলের রাক্ষস ব্রাহ্মণের খিদে নিয়ে অল্পে অল্পে জেগে উঠছে। প্রকৃতি বাম বুক ফোড়ার জন্যে তার দুটো সদাতে করকরে লোভ। গঞ্জর আলী টের পায় তার চোখে এখন তপতপ করে আগুন জ্বলছে। সামনে ভেসে উঠেছে মানুষের হাতে গড়া লোকালয়ের কঙ্কাল, মুছে যাওয়া কোনো আদিজাতির প্রাচীন বসতি স্তূপ। নেশার টান জলের টানকে হার মানিয়ে দেয়।
পবনের আগে ছুটে চলে তরতর সরুপানা ডিঙি। কালো গোড়ালির উপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে ঢুকে পড়ে মাংসের দেশে। এ তল্লাটে মৃত্যুর গন্ধ এত বেশি ভরভরাট, একা জীব গঞ্জরালির পক্ষে তা হজম করা দায় হয়ে ওঠে। তাড়াতাড়ি গামছা পেঁচিয়ে গন্ধের রাস্তা আটকিয়ে ফেলে। নাক, মুখ, কান, থুতু সব ঢাকা, শুধু চোখ জোড়া খোলা। কিমাকার রাক্ষস বটে। তাল তাল লাশ সব গোল পাকি এখানে সেখানে। কোমর আটকিয়ে আছে দেয়ালের তলায়। এলো চুল বেঁধে আছে বাবলা ডালের কাঁটায়। লুঙ্গি শুদ্ধ ঠ্যাং পেঁচিয়ে ঝুলছে নায়ের মাস্তলে। আশ্চর্য, জলজ্যান্ত মানুষ ওখানে চড়ে গেল কি করে? দেয়ালে দাঁড়িয়ে আছে দাঁত বের করে। ছাদ উড়ে গেছে, ভেজা পলেস্তারা খসে খসে পড়ছেও এখনো। এইসব তালগোল লাশ শনাক্ত করার দরকার নেই। এদেরও নোনা লাগা চামড়া মাংস চাপ ধরে খসে যাচ্ছে। গঞ্জরালির মন বলে যেন তার নিজেরই পচা ঘিলুক হুলির খোলে আটকে আছে। শুনছিলেন আবু বকর সিদ্দিকের উপন্যাস জল রাক্ষস। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পদরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।